Hello everyone, today we are starting chapter 4, or you can use like chapter 3, international parity. Guys, can you start? Okay. The first thing first is now that the IMF and special drawing rights. The SDR was created by the IMF in 1969 to support the. Before we start the chapter, do you have any idea about exchange rate? Exchange rate, or how we exchange? Exchange rate কি যে এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সি সমান কিনা না। Exactly. So we are actually measuring this exchange rate by how? কিভাবে করি আমরা? Like example দিয়ে চাইলে আপনি বুঝতে পারেন। Exchange rate, like Bangladeshi টাকা হচ্ছে যদি বলি ডলার 1 টাকা হচ্ছে Bangladeshi টাকা হচ্ছে 126 টাকা maybe এখন current rate 126 টাকা. So this is exchange. How actually we are our just generating the currency. যে আমাদের কারেন্সি ভ্যালুটা যদি আমরা বুঝি, and exchange rate price exchange টা আসলে ডিপেন্ড করে মেইনলি ডলারের উপর বেস করে। রিজার্ভের উপর। হ্যাঁ, রিজার্ভ and আমার দুইটা জিনিস, একটা হচ্ছে আমার রিজার্ভ and হচ্ছে ডলার রেট। at the same time গোল্ড একটা জিনিস কাজ করে, মোস্টলি কাজ করে হচ্ছে আমার রিজার্ভের উপর। আমার রিজার্ভ, ডলার রেট, গোল্ড প্রাইস সবকিছু মিলিয়ে হচ্ছে এক্সচেঞ্জ রেটটা ভ্যারি করতে থাকে। Okay, the SDR was created by the IMF in 1969 to support the Bretton Woods fixed exchange rate system. A country participating in the system needed official reserve government or central bank holding of gold and widely accepted foreign currencies that could be used to pursue the domestic currency in foreign exchange market as required to maintain its exchange rate. Exchange rate যখন ইনিশিয়াল টাইমে ছিল তখন কিন্তু এক্সচেঞ্জ ব্যাপারটা কি রকম ছিল বলেন তো? এখন তো কারেন্সি আসছে, কারেন্সির আগে কি রকম ছিল আইডিয়া আছে না? কারেন্সির আগে কি রকম ছিল, কিভাবে এক্সচেঞ্জ হতো? ডলার কোনটির মতো? নো গোল্ড নো, শুরুর দিকে একদম ইনিশিয়াল টাইম কিভাবে এক্সচেঞ্জ হতো? বিনিময় কত? এই তো কিভাবে হতো? কোন মানে সরি, আমার কারেন্সি এগেইনস্টে আমি কোন গুডস এক্স্যাক্টলি আমার কারেন্সির এগেইনস্টে যখন আমি কোনো গুডস নেই তখন হচ্ছে চেঞ্জটা হচ্ছে। সো ইফ উই আর টকিং অ্যাবাউট দিস, বাট এখন কি হয় একটা সার্টেন টাইমের পরে সেটা দেখা গেল যে ইনিশিয়াল টাইমে লাইক যদি এমন হয় যে আমার হয়তো একটা গরু লাগবে, তার এগেইনস্টে আমাকে কোনো একটা গুডস দেয়া লাগতো, একটা গুডস এর এগেইনস্টে হচ্ছে একটা গুডস আসতেছিল। বাট এই গুডস এক্সচেঞ্জ টাইমে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে ফার্স্টের দিকে যে অনেক বেশি চলে যায়, হয়তো আমার ছোট একটা জিনিস লাগবে সেটার জন্য আমাকে অনেক বড় কিছু একটা জিনিস দিয়ে দিতে হচ্ছে, বা আমার বড় একটা জিনিস লাগবে সেটার জন্য আমাকে হয়তো আরো বেশি পে করতে হচ্ছে বা আরো বড় কিছু দিয়ে দিতে হচ্ছে বিকজ অফ দিস এক্সচেঞ্জ রেট। বিনিময় প্রথা নাকি জানি আচ্ছা এক্সচেঞ্জ এটাকে বলে। বাট নাও অ্যাকচুয়ালি উই ফিল যে না এভাবে এক্সচেঞ্জ হয় না, উই নিড সামথিং যেটা হচ্ছে আমাদের প্রোডাকশনটাকে ব্যালেন্স রাখে। সো যখন ওইটার পরে যে স্টেট টাইমটা আসলো সেটার যেটা কারেন্সি ছিল সেটা যেটা করতো সেটা হচ্ছে যে একটা ফিক্সড রেট ফিক্স করে দিয়েছিল সব দেশের জন্য। তখনও দেখা গেল যে ডলারের প্রাইস আর টাকার ভ্যালু তো সিমিলার হবে না। ইউকে ডলার, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, এই ডলারও কিন্তু অনেকগুলো, তাদের সাথেও কিন্তু একটার সাথেও কিন্তু একটা সিমিলারিটিস হয় না বা সিমিলারিটিস কিন্তু আসে না। তো তখন যেটা হলো তখন জিনিসটাকে আবার চেঞ্জ হলো যে একটা দেশের একটা ভ্যালুটা কিরকম, ওই দেশের ওই প্রোডাক্টের ভ্যালু কিরকম, বা আমার এখানে এই প্রোডাক্টের ভ্যালু কিরকম, ওইটার উপর বেসিস করে বা ইন্টারন্যাশনাল কারেন্সি, ইন্টারন্যাশনাল রিজার্ভের উপর ব্যালেন্স করে দেন আবার এক্সচেঞ্জ রেটটা নিউ ভাবে অ্যাপ্লাই করব, যেটাকে আমরা এখন অ্যাকচুয়ালি এক্সচেঞ্জ মেজার করি যে এক দেশের সাথে এক দেশের প্রাইসের যে ভ্যারিয়েশনটা
আমরা বেসিক্যালি হাইলাইট করি বা এক দেশের সাথে এক দেশের কারেন্সি ভ্যারিয়েশন, এক দেশের সাথে এক দেশের প্রথমে একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে গোল্ড দিয়ে কিন্তু এক্সচেঞ্জ হতো, গোল্ড এক্সচেঞ্জের একটা রুলস ছিল, ট্র্যাডিশন ছিল। ওই ট্র্যাডিশন থেকে কিছুটা বেস করে কিন্তু এখন পর্যন্ত গোল্ড কিছুটা কানেক্টেড আমাদের এক্সচেঞ্জ রেটটা আপ ডাউন করার জন্য। ওই প্রথাটা কিছুটা কানেক্টেড আমাদের এই রেটটাকে আপ ডাউন করার জন্য, যদিও এখন টাকার ভ্যালুটা অনেক কম, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে, হয়তো আরো কমবে কিনা উই ডোন্ট নো অ্যাকচুয়ালি, বাট যদি এত ফল করতে থাকে তাহলে আসলে আমাদের কান্ট্রির কন্ডিশন খুব একটা ভালো সিচুয়েশনে যাবে না। নাও গোইং টু দ্য নেক্সট স্লাইড। Measuring exchange rate movement. An exchange rate measures the value of one currency unit of other currency. একটা দেশের কারেন্সির সাথে ওয়ান ইউনিট কারেন্সির সাথে আরেকটা দেশের কারেন্সির কতটুকু আসে, কত ইউনিট আমরা পাচ্ছি, তো ওই দেশের কারেন্সিকে আমি কত ইউনিট I have to pay based on my currency. When a currency declines in value, it is said to depreciate. যখন একটা কারেন্সির ভ্যালুটা কমতে থাকে, লাইক আওয়ার কান্ট্রি, আমরা যদি বেশি না 3-4 জাস্ট 2 ইয়ার্স আগেও যদি যাই, ডলার রেটটা কত ছিল? 85, 84, 88, 83 ছিল দীর্ঘদিন, তারপরে 85 এই তো 83, 84, 85 এর উপরে যায়, এক্স্যাক্টলি 85 এর উপরে কিন্তু যাবে, জাস্ট 2 ইয়ার্স তো বলা যায় না, জাস্ট 1 ইয়ার্স ago, লাস্ট ইয়ার জাস্ট 85 এর উপরেও কিন্তু যায় না ডলার রেটটা। বাট এখন যেটা হচ্ছে সেই ডলার রেটই চলে আসছে 126, সো টাকার ভ্যালুটা কি কমলো না আবার? Definitely this is called depreciation, but depreciation of one country's currency, and when it increases value it is saying appreciate. Appreciate মানে হচ্ছে যখন কারেন্সি ভ্যালুটা বেড়ে যায়। যদি এমন হতো 85 এ আমরা হচ্ছে 84 টাকাতে আমরা হচ্ছে সাপোজ 2 বছর আগে হচ্ছে 1 ডলার নিতাম, আমরা যদি এখন 17 এ নিতে পারি তখন যেটা হবে টাকার ভ্যালুটা বাড়তেছে, আমরা কিন্তু অনেক লো প্রাইসে অন্য প্রোডাক্ট পারচেজ করতে পারবো। মনে হতে পারে যে আমি সেল করলাম কম টাকা পাইছি, বাট অ্যাকচুয়ালি না, আপনি যদি মার্কেটে যান আপনি অনেক কম প্রাইসে প্রোডাক্ট কিনতে পারবেন, সো দ্যাটস থিংস আর সেম। বাট এখন যেটা হয় 126 টাকাতে ডলার এক্সচেঞ্জ করেও যে টাকা দিয়ে আপনি আগে প্রোডাক্ট কিনতে পারতেন তার অর্ধেক প্রোডাক্ট এখন আপনি পারচেজ করতে পারবেন। That's the very common thing. On the day when some currencies appreciate while other depreciate against a particular currency, the currency is said to be mixed in trending. At the same time, দেখবেন কিছু দেশের কারেন্সি ডেপ্রিসিয়েট করতেছে, কিছু দেশের কারেন্সি আবার অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে কিছু জায়গাতে একই মতো ডলার রেট, বা আমি যদি ইয়েনের কথায় যাই, ইয়েন দেখবেন হয়তো ইউএস এর থেকে ইয়েন হচ্ছে কিছুটা ডেপ্রিসিয়েট করতেছে, আবার অন্য একটা কান্ট্রি সেন্সে যদি যাই ইয়েনটা হয়তো অ্যাপ্রিসিয়েট করতেছে। So that things is varying all about the reserve of our government or their dollar rate. So at the same time দেখবেন যখন একটা টাইমে দেখবেন একই ডলার রেট বা একই ইয়েন প্রাইস একটা কান্ট্রিতে বেড়ে যাচ্ছে, একটা কান্ট্রিতে কমে যাচ্ছে, this situation is called mixed in trading, যেটা অ্যাকচুয়ালি ফিক্সড কোনো ট্রেড ফ্লো নাই, which is actually bouncing. Measuring exchange rate movement. The percentage change in the value of foreign currency is computed as ST, T মানে হচ্ছে time, minus ST minus 1. S denotes the spot rate at time. S denotes the spot rate of time. Right? মানে হচ্ছে currency recent price টা কত? Denotes time of denotes price of time. That means currency recent price
যে ডলার রেট আগে ছিল হচ্ছে 100 বা ইয়েন প্রাইস আগে ছিল 100 এখন সেটা হয়ে গেল 105 or 110. So what do you think your currency will be appreciate or depreciate? Depreciate, right? আগে কি বলেছি বলেন? আগে ছিল 100 টাকা, হ্যাঁ এখন হচ্ছে 110 টাকা। 110 টাকা. So your currency value will be appreciate or depreciate? Depreciate. Definitely depreciate because price টা কমে যাচ্ছে. এখন আপনি যদি এটা ক্যালকুলেট করে কারেন্সি এক্সচেঞ্জ রেটটা বের করতে চান সেটা যেটা করতে পারবেন স্পট তে you just put the value of 100 minus 100 minus 1. So okay, I will do the math later, then it will be more easier. এখন এটা নিয়ে explain না করি. Exchange rate equilibrium. What do you know about the rate of equilibrium? Do you know the meaning of equilibrium? কাস্টমারের চাহিদার প্রেক্ষিতে বাজারের যে অবস্থানটা ভারসাম্য বলা যায় similar. ইংলিশে বলেন. Sometimes it's hard to actually connect. Like the balance of the supply and the demand. So exchange rate represents the price of a currency which is determined by the demand for the currency relative to the supply for that currency. Currency আমি normally equilibrium টাকে বলি বা normal exchange টা যদি আমি বলি কি হয় equilibrium point টা যদি বলি আপনার যেই পরিমাণ ডিমান্ড আছে যে প্রোডাক্টের আপনার সাপ্লাইটাও পর্যাপ্ত আছে তখন জায়গাটা একটা মিউচুয়াল পয়েন্টে মিক্স হয় লাইক দিস দেখেন এই ঠিক মাঝখানের পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট এটা আমরা একটা নরমাল গুডস এর ক্ষেত্রে অ্যাপ্লাই করতেছি যে আপনার মার্কেটে যে পরিমাণ ডিমান্ড আছে সাপ্লাই ঠিক সেম পরিমাণ আছে বা পর্যাপ্ত আছে তখন একটা পয়েন্টে এসে পয়েন্টটা মিক্স করে পয়েন্টটাকে ক্ল্যাশ করে সেই পয়েন্টটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম পয়েন্ট এখন যদি আমি ডলারের ক্ষেত্রে বলি how exchange rate will be equilibrium সেক্ষেত্রে যদি আমি বলি সেক্ষেত্রে বলা যায় আপনার ডলার প্রাইস যেটা হলে একটা মার্কেট বা একটা কান্ট্রির জন্য অ্যাফোর্ডেবল বা একটা কান্ট্রি তার স্মুথ ইকোনমিটা ব্যালেন্স করতে পারে বা একটা কান্ট্রি ইকোনমিটা ইজিলি ব্যালেন্স করতে পারে সেই পরিমাণ ডলার বা সেই পরিমাণ রিজার্ভ যদি বাংলাদেশে থাকে বা ওর আউটসাইড কান্ট্রিতে থাকে শুধু ডলার না এটা যে কোনো রেটের কথাই বলা যায় যে সেই পরিমাণ রিজার্ভ বা সেই পরিমাণ ইয়ে যদি থাকে তাহলেই হচ্ছে সেটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ইকুইলিব্রিয়াম আমি পয়েন্টটাকে আবার এক্সপ্লেইন করতেছি আমি ইকুইলিব্রিয়াম যখন গুডস এর ক্ষেত্রে বলি সেটা আমি বলছি যে মার্কেটে আমার যেই পরিমাণ চাহিদা আছে যে পরিমাণ ডিমান্ড আছে সাপোজ একটা কামিজের কথা যদি আমি বলি আমার মার্কেটে 100 টা কামিজের ডিমান্ড আছে 100 জনের লাগবে সেখানে যদি কামিজ যদি 95 ও হয় বা যদি 105 ও হয় তাও কিন্তু ডিমান্ডটা মিট করতে পারতেছে রাইট তো ওই পয়েন্টটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম আমি এখন এক্সচেঞ্জ রেটের কথা যখন বলবো তখন হচ্ছে আমার মার্কেটে যদি ডলার 80 82 83 করে থাকে ইভেন অ্যাজ আমার কান্ট্রিতে যদি পর্যাপ্ত পরিমাণে ডলার রিজার্ভ থাকে ডলার রিজার্ভ করার রিজনটা কি বলতে পারবেন কেউ রেশিওটা ঠিক রাখা যতটা সমানতার জন্য ঠিক থাকে রেশিওটা ঠিক রাখা সেটা একটা ব্যাপার মেইন যে পয়েন্টটা সেটা কি মেইন কেন রিজার্ভ রাখতে হয় ডলার বা রিজার্ভ কেন টাকা ধরে মানে বিদেশে পণ্য প্রোডাক্ট ব্যাপারের জন্য exactly when we are purchasing any product from outside of the country we have to pay them by dollar exactly এটাই বলতে যাচ্ছিলাম যে এখন কিন্তু প্রায় এলসি অফি একদম ক্লোজ because of this crisis so একদমই বিশেষ করে এটা আরএমজি এর ক্ষেত্রে বেশি নেসেসারি শুধু আরএমজি না অ্যাকচুয়ালি এক্সপোর্ট এখন শুধু আরএমজি টাই আছে এখন কিছু আছে নেই সব বন্ধ শুধু আরএমজি হ্যাঁ এখন শুধু আরএমজি গাড়ির আছে বন্ধ হ্যাঁ গাড়ির আছে সব কিছু বন্ধ চুনাপাথর বলেন যাই বলেন কোনো কিছু আছে না শুধু তাই না বাইরে থেকে কোনো একজন সেলিব্রিটি কোনো পারপাসে আসে তাকেও যখন আপনি পেমেন্ট করবেন সেটাও কিন্তু আপনাকে ডলারে করতে হবে সেটা আপনি টাকা দিয়ে দিলে কিন্তু আপনার কাজ হচ্ছে না ইউ হ্যাভ টু পে देम বাই ডলার অর আপনি বাইরে যাচ্ছেন আপনার ছেলে বা মেয়ে বাইরে করতেছে
how would you pay? Definitely dollar. So আপনার কাছে যদি enough dollar reserve না হয়, শুধু আমরা প্রথমেই যেটা মাথায় আসে সেটা হচ্ছে এলসি কথাটা মাথায় আসে, বাট এলসি ছাড়াও আর অনেকগুলো সেক্টর অ্যাকচুয়ালি কানেক্টেড। যেমন এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা অনেক সাফার করতেছে বিকজ বাংলাদেশ থেকে ফ্যামিলি কোনো টাকা পাঠায় না। যেমন লাস্ট উইকে আমার দোতলায় যে নেইবার থাকেন ওনার ছেলে হচ্ছে কানাডাতে থাকে, সরি মেয়ে, ছেলে মেয়ে দুজনেই থাকেন। ওনার মেয়ের জন্য ইমার্জেন্সি ওনার টাকা ইমার্জেন্সি ডলার পাঠাতে হবে, উনি কোনোভাবেই ডলার পাঠাতে পারতেছেন না। সো উনি আব্বুর কাছে আসলো যে আপনার কানাডাতে কেউ আছে নাকি, তাইলে ওনাকে বলেন আমার মেয়েকে টাকা দিতে, ওনার ফ্যামিলির যে খরচ আমি এখান থেকে টাকা পেমেন্ট করে দিচ্ছি। বাবা যদি থাকে না বলিস না, বাবা ওখানে ছেলে ওখানে টাকা পাঠাবে। সো ওনাকে বলেন আমার মেয়েকে টাকাটা দিতে, আমি এখান থেকে ওর ফ্যামিলিকে টাকা দিয়ে দিচ্ছি। সো দিস থিংস হ্যাপেন এন্ড আব্বু তাই করলো। আপনার ফ্রেন্ড ছিল, ওনার ছেলে বাইরে থেকে বাবা মার জন্য পাঠাবে, আব্বুকে বলছে তোমার কত আসে ওটা বইলো, আমি হচ্ছে ওটাই হচ্ছে তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। সো দিস থিংস অ্যাকচুয়ালি হ্যাপেন, যে এখন মানুষ অ্যাকচুয়ালি এটাই করতেছে। সো others they have no other, so international student কিন্তু vastly এটা নিয়ে সাফার করতেছে। international student mostly international স্টুডেন্টের অবস্থা খুবই খারাপ এখন বাইরে because of this exchange crisis, because of this dollar crisis। শুধু এখান থেকে না, যে কোনো কান্ট্রি থেকে এক্সচেঞ্জটা ভাবে করতে পারতেছে না। সো দে আর সাফারিং আ লট। সো আচ্ছা, পড়াচ্ছিলাম হচ্ছে এক্সচেঞ্জ রেট ইকুইলিব্রিয়াম। সো things is happen যে আমার যে পরিমাণ ডলার রাখতেছি ইকুইলিব্রিয়াম পয়েন্টে পৌঁছায়, রাইট? ইকুইলিব্রিয়ামে যেটা হয় আপনার যে পরিমাণ ডলার নিড, আপনার যদি এনাফ রিজার্ভ না থাকে তাহলে কিন্তু মানিটা সার্কুলেট হয় না, মানিটা একটা ফিক্সড জায়গায় আটকে যাচ্ছে। মানিটা কিন্তু সার্কুলেট হতে হবে, মানিটা কিন্তু সার্কেল করতে হবে, রাউন্ড ট্রিপ হতে হবে, হ্যান্ড টু হ্যান্ড চেঞ্জ হতে হবে, আদারওয়াইজ তো টাকার ভ্যালুটা সিমিলার থাকতেছে না। তো ওটা যদি একটা সাডেন পয়েন্টে স্টপ হয়ে যায় বা স্টিক হয়ে যায়, যেটা হবে আপনার রেটটাকে কিন্তু আপনি ব্যালেন্স করতে পারতেছেন না। সো দিস থিংস ফল আন্ডার দ্য ডেপ্রিসিয়েশন পয়েন্ট। সো হোয়াট উই হ্যাভ টু ডু, যখন বলা হয় যে যে পরিমাণ আমার ডিমান্ড আছে সেই পরিমাণ যদি আমার রিজার্ভ থাকে বা টাকাটা যদি সেই পরিমাণ রান হতে থাকে, তাহলে একটা পয়েন্টে এসে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা মেইনটেইন করতে হয়। তাহলে কিন্তু আমাদের এই ক্রাইসিস বা এই সাফারিংসটা দেখতে হতো না। That's the thing is exchange rate equilibrium. Here you can see the demand for, you can see D, the demand for it হচ্ছে euro sign, the demand for euro and the supply of euro and dollar এর হচ্ছে প্রচেষ্টা করছে যে পরিমাণ euro ওদের প্রয়োজন, if they have that enough amount of euro on that country in their reserve, in their running amount, so what happens, supply will be smooth, they will go through a smooth rate. So then you can see the point is, midpoint is called equilibrium exchange rate. Am I clear with the word? Exchange rate equilibrium. The liquidity of a currency reflects how easily a particular currency can be bought or sold in the foreign exchange market. What is the meaning of bought and sold? কেনা বেচা, রাইট? একদম বাংলা যদি শুধু যদি বলি কেনা বেচা। লিকুইডিটি কথাটা বলতে এখানে কি বোঝাচ্ছে? ক্যাশ, এক্স্যাক্টলি। That's the truth is liquid money. Liquid money doesn't mean আমার আন্ডারগ্রেড আমি জিজ্ঞেস করতেছিলাম আমাদের কি নিয়ে পড়ার জন্য লিকুইড অ্যামাউন্ট অফ মানি, বলছে মিস লিকুইড মানি আমার কি হবে? সো যেজন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম ক্যাশ ইন হ্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড। So liquid amount of money, আমি যখন বললাম liquid amount যদি থাকে তাহলে এটা ইজি হবে। So this liquid amount বলতে কি বোঝাচ্ছে? So that's why I'm just suddenly just a mind what does it mean by liquid? Okay, the liquidity of a currency reflects how easily a particular currency can be bought or sold in the foreign exchange market. Can you just okay, now we are starting the next slide is the liquidity of a currency reflects how easily
bought in the foreign exchange market. Liquidity কথাটার মানে তো আপনারাই বুঝতেছেন liquidity কথাটার মানে কি, যে অ্যাকচুয়ালি একটা অ্যামাউন্ট কতটুকু লিকুইড বা কতটুকু অ্যাক্সেসিবল সেটা আপনি বুঝবেন অন্য একটা কান্ট্রি যখন আপনার এই একই অ্যামাউন্টটা পারচেজ করতেছে অর সোল্ড করতেছে, বিক্রি করতেছে, মানে যখন পারচেজ এন্ড সোল্ডটা খুব ফ্রিকোয়েন্ট হয়, যখন ট্রানজিশন মানিটার ফ্লোটা খুব ফ্রিকোয়েন্ট হয়, দ্যাট মিন্স your currency is in equilibrium point, or your currency flow is very nice, or you are doing very well in your market. Now the dollar rate, then you can see the yen sign, then the British currency are liquid since there are many willing buyers and sellers, or even large transaction and currency movement are relatively moderate. এই যে চারটা কারেন্সি রেট সাইন আপনারা দেখতেছেন, ডলার, ইউরো, ইয়েন, আর একটা হচ্ছে পাউন্ড, আই গেস, ডলার, ইউরো, ইয়েস, পাউন্ড, ইয়েস, লাস্ট হচ্ছে ইয়েন, pound. This four currency is still now are liquid in the market because of their demand, because of their purchasing and sold processing are still demandable. Their reserve is more than the other currency. এখন কথা হতে পারে ডলার কিন্তু অনেকগুলি আছে, ইউএস ডলার, কানাডিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, তারপর হচ্ছে আর অনেকগুলো কান্ট্রি কিন্তু ডলার মেইনটেইন করতেছে, সো ডলার কিন্তু প্রাইসগুলো ভ্যারি করতেছে, ডলার যখন আসে মোস্টলি ফোকাসড অন ইউএস ডলার. Then conversely the liquid currencies tend to exhibit more volatile exchange rate movement. But do you have any idea the meaning of volatile? Exactly, স্থির না, যেটা খুব easily fluctuate করে. So these liquid currencies, because of their demand, basically their demand, they are actually more volatile because কি হচ্ছে দেখেন ডলারের প্রাইসটা তো বেশি বাড়ার রিজনটা কি, তাদের কিন্তু টাকার ভ্যালু কমতেছে. আপনি খুব নরমালি চিন্তা করেন এট দ্য সেম টাইম দুইটা কারেন্সি, বাংলাদেশের কারেন্সি ডলার কারেন্সি বা ইন্ডিয়ান রুপি আর ডলার প্রাইস কি হচ্ছে বলেন, ইন্ডিয়ান রুপির ভ্যালুটা কমে যাচ্ছে, বাংলাদেশের রুপির ভ্যালুটা, বাংলাদেশি টাকার ভ্যালুটা ডেপ্রিসিয়েট করতেছে, এট দ্য সেম টাইম কিন্তু ডলার প্রাইসটা ইনক্রিজ করতেছে. What's the reason behind it? Because of their volatile situation. যে এত বেশি ডিমান্ড বা এত বেশি নেসেসিটি বা সাপ্লাই এত বেশি হোল্ড করে ফেলছে তারা, যে যে কোনো কিছুতেই we are actually bound. ওদের মার্কেটটাকে এমন ভাবে স্প্রেড করে রাখছে the whole world এ, যে আপনি অ্যাকচুয়ালি বাউন্ড তাদের কাছে. আপনি চাইলেও এখানে কারেন্সি নিয়ে কিছু করতে পারতেছেন না, আপনি চাইলেও আপনার কারেন্সি ভ্যালুটাকে ইনক্রিজ করতে পারতেছেন না because of the crisis situation. Then factor that influence exchange rate, relative inflation. Inflation কথাটার মানে মনে আছে? Inflation মুদ্রাস্ফীতি, বাট হচ্ছে এটাকে এক্সপ্লেইন করেন তো বাংলাটা বলে. এক্স্যাক্টলি, ইনফ্লেশন কথাটার মানে হচ্ছে আপনার টাকার ভ্যালুটা এমন ভাবে বেড়ে যাবে যে আপনি আগে যে টাকা দিয়ে হয়তো আপনি সাপোজ আপনি কোন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করবেন, আপনি হয়তো $1000 আগে হয়তো 500 পিস ড্রেস ইম্পোর্ট করতে পারবেন, সেখানে এখন $1000 আপনি 200 পিস ইম্পোর্ট করতে পারতেছেন. তাতে কি হচ্ছে, একটা ইনফ্লেশন ক্রিয়েট হচ্ছে, আপনি আপনার ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করতে পারতেছেন না because of this inflation. If you can see the graph, you can see that the R is rate and S is supply and D for demand. If you can see
that the demand, when you can see that demand is the red term, যদি আপনি লাস্টের দিকে লাল সাইনটা থেকে যদি দেখেন আপনার যে পরিমাণ ডিমান্ড আছে মার্কেটে সেই পরিমাণ সাপ্লাই নাই, so demand supply curve is increasing. At the same time R is shows as your price, that time price will be increase. যদি নরমাল সিচুয়েশন হতো তাহলে কি হতো, নিচেরটা দেখেন যে ব্ল্যাকটা, এটা ছিল আপনার নরমাল সিচুয়েশন, যে আপনার যে পরিমাণ ডিও তে আপনার যে পরিমাণ ডিমান্ড আছে এসও সেই পরিমাণ সাপ্লাই মার্কেটে আছে, কিন্তু পরে দেখা গেল যে না ডিমান্ড কার্ভটা আরো বেড়ে গেল, যে না এই পরিমাণ ডিমান্ড আমার নাই, সো ডিমান্ড কার্ভটা বেড়ে গেল। ডিমান্ড কার্ভটা যখন D1 হয়ে গেল এট দ্য সেম টাইম সাপ্লাই কমে গেল। যখন সাপ্লাই কমে যাচ্ছে ডিমান্ড বেড়ে যাচ্ছে বাট সাপ্লাই কমে যাচ্ছে, তখনই কিন্তু দেখুন প্রাইসটা বেড়ে যাচ্ছে। আই রিপিট দ্য গ্রাফ এগেইন, you can see the black one, black টার্মটা দেখেন DO, যে পরিমাণ ডিমান্ড ছিল সেই পরিমাণ যখন আমার সাপ্লাই হচ্ছে তখন SO, that means there is a mutual point, but একটা সাডেন টাইমে হুট করে যেটা হলো ডিমান্ডটা বেড়ে গেল which is D1। যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে তখন মার্কেটের কিছু ব্যবসায়ী করলো কি তাহলে আমি সাপ্লাই কমাই দিই, সো S1 এ গিয়ে কিন্তু সাপ্লাইটা কমে গেল। সো দেখেন যদি খুব শর্টলি চিন্তা করেন, প্রাইস যখন আগে যখন ডিমান্ড এন্ড সাপ্লাইটা সিমিলার ছিল তখন প্রাইসটা ছিল এই জায়গাতে, যখনই ডিমান্ড আর সাপ্লাইটা বেড়ে গেল তখন প্রাইসটা চলে আসলো এই জায়গায়। তার মানে কি প্রাইসটা বেড়ে গেল, আমরা কিন্তু নিচের দিক থেকে কিন্তু প্রাইসটাকে কাউন্ট করি 0 1 2 5 4। প্রোডাক্ট যেটা প্রোডাক্ট কোয়ান্টিটি আমরা সেম পাচ্ছি, এক্স্যাক্টলি প্রোডাকশন কোয়ান্টিটি কিন্তু সেম, এমন না যে আমাকে ওই টাকা দিয়ে বেশি প্রোডাক্ট দিয়েছে এমন কিন্তু হচ্ছে না, প্রোডাক্ট কোয়ান্টিটি কিন্তু একদম সেম, বাট চিহ্ন দিয়ে দেখে লাগবে এক্স্যাক্টলি কোয়ান্টিটি Q1 Q2 Q0 Q1। আচ্ছা ওটা মনে হয় আমি দিয়েছি স্লাইডে, না এটাতে নাই। আপনি যদি কোয়ান্টিটির, উনি খুব ভালো একটা কথা বলছেন, যদি আমি কোয়ান্টিটির কথা বলি দেখেন কোয়ান্টিটি কিন্তু এখান থেকে এই পর্যন্ত কোয়ান্টিটি কিন্তু সেম, কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ করছে না। সো দেখেন এখান থেকে এখানে কোয়ান্টিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না, বাট সেম টাইমে যদি আপনি কোয়ান্টিটি কিন্তু অলমোস্ট রিডিউস করতেছে এই পয়েন্টে, আমি যদি এই পয়েন্টটা টানি তাহলে কোয়ান্টিটির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত টানি কোয়ান্টিটির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, একই প্রাইসে সেম পরিমাণ প্রোডাক্ট আপনি কিনতে পারতেছেন এইটুকু। বা আমি যদি কোয়ান্টিটি আরো যদি বলি যে আপনি হয়তো ওই টাকাতেই কিনবেন তাহলে কিন্তু সাপ্লাই কার্ভ হয়ে যাবে হচ্ছে আপনার এই জায়গাতে, সরি সাপ্লাই কার্ভ তো এই জায়গাতে চলে আসবে সাপ্লাই কার্ভ, তার মানে হচ্ছে কি আপনার কোয়ান্টিটির পরিমাণ কিন্তু আরো কমে যাচ্ছে। আমার সাথে আরেকটা গ্রাফ দেওয়া দরকার ছিল তাইলে মনে হয় বোঝাতে খুব ইজি হতো কোয়ান্টিটিটা। নাও ইন্টারেস্ট রেট, আগে ছিল ইনফ্লেশন রেট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট। Exactly. Factors that influence exchange rate. Second point is interest rate. If you can see, US interest rate is increasing. At the same time, US demand for British bank deposit and hence is found. British desire for US bank deposit and hence the supply will be increasing. Okay, যখন বলতেছে যে US এর ইন্টারেস্ট রেটটা বেড়ে যাচ্ছে US এ, সো এট দ্য সেম টাইম যেটা হচ্ছে ইউকে তে ডলারের প্রাইসটা কিন্তু কমে যাচ্ছে, ইন্টারেস্ট রেট যেহেতু বেড়ে যাচ্ছে সো ডলারের প্রাইসটা কমে যাচ্ছে, প্রাইসটা বেড়ে যাচ্ছে। যখন ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে আমি ইউকে থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসছি ভ্যালুটা কমে যাচ্ছে, ভ্যালুটা কমে যাচ্ছে। আমি ইউকে থেকে বা ইউএস থেকে একটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি, যখন আমি একটা প্রোডাক্ট নিয়ে আসছি ইন্টারেস্ট রেট যদি বাড়িয়ে দিই আমার প্রোডাক্টের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে বাট প্রোডাক্টের ভ্যালুটা কিন্তু কমে, ওই পরিমাণ প্রোডাক্ট কিন্তু মার্কেটে অন্য কাস্টমার নেবে না বিকজ অফ দা আমার এক্সপোর্টে ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে বা আমার প্রোডাক্টের ভ্যালু না ডলারের ভ্যালুটা কমছে, ডলারের ভ্যালুটা আমি কমিয়ে দিচ্ছি, সো যেটা হচ্ছে প্রোডাক্টের চাহিদাটা কিন্তু কমে যাচ্ছে, প্রোডাক্টের ডিমান্ড কমে যাচ্ছে বিকজ আমি সেম কোয়ালিটি প্রোডাক্ট সেম টাইপের প্রোডাক্ট যদি আমি আরেকটা পেয়ে যাই তাহলে আমি কেন এত প্রাইস দিয়ে এটা কিনব। বা আরেকটা যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে এক দেশের ফ্র্যাঞ্চাইজিং যে অর্গানাইজেশন গুলো অন্য কান্ট্রিতে আছে ওরা এটা খুব ভাস্টলি সাপোর্ট করে, সে
সেটা কিভাবে করে যখন হচ্ছে ধরেন বাংলাদেশে একটা ফ্র্যাঞ্চাইজিং কোম্পানি আছে তো বাংলাদেশেও কিন্তু ওরা একটা হিউজ ট্যাক্স দেয় নরমালি লোকাল অর্গানাইজেশন যদি প্রোডাক্টের উপর বা প্লেসের উপর 5% ট্যাক্স দেয় ওরা কিন্তু এখন ফ্র্যাঞ্চাইজিং দেয় মেবি 20% মেবি 20 to 25% চার্জ কিন্তু বাংলাদেশে দিতে হয় ওদের যে খাবারের ট্যাক্স আপনি দেন হচ্ছে লোকালি দিবেন 5% ওরা বাংলাদেশ গভর্নমেন্টকে সেটা দিতে হবে হচ্ছে 20%. That means 4 times more than our local product. আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কথা চিন্তা করেন না ওরা বাইরে একটা ইউএস এর স্টুডেন্ট যে ডলার টাকা দিয়ে পড়বে আমরা বাংলাদেশের স্টুডেন্ট বা ইন্ডিয়ান স্টুডেন্ট ওদের থেকে अराउंड 9 to 10 টাইমস বেশি দিয়ে পড়বে ইভেন ইউএস এর যারা সিটিজেন আছে কানাডিয়ান যারা সিটিজেন আছে ওরাও যে টাকা দিয়ে পড়বে তাদের থেকেও আমরা 8-9 গুণ বেশি টাকা দিয়ে কিন্তু পড়তেছি আমাদের টাকার ভ্যালুটা কিন্তু আমরা কিন্তু অনেক বেশি পে করতেছি আমরা হাইলি পে করে তাদেরকে দেন আমরা আমাদের ডিগ্রিটাকে ক্যাপচার করতেছি সো যেটা হচ্ছে ইন্টারেস্ট রেট যত বাড়তে থাকে টাকার উপর ডলারের উপর ডলার প্রাইসের ভ্যালু কিন্তু তত বাড়তে থাকে ডলার ভ্যালু তত কমতে থাকে যেই দেশে সাপোজ আমি যদি আরো এক্সপ্লেইন করি যে প্রোডাক্ট যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় যদি প্রাইসের উপর ইন্টারেস্ট রেট বা ট্যাক্স রেটটা যদি বাড়িয়ে দেয় কি হয় প্রোডাক্টের প্রাইস বেড়ে যাচ্ছে প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কমতেছে না বাট প্রোডাক্টের প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে সো ডেফিনেটলি প্রোডাক্টের প্রাইস বেড়ে গেলে কি হবে ইউ আর প্ল্যানিং টু সুইচ টু দ্য আদার প্রোডাক্ট সো প্রোডাক্ট একটা সার্টেন টাইম পরে এসে প্রোডাক্টটাও নীল হয়ে যায় প্রোডাক্টটাও কিন্তু ওই পরিমাণ মার্কেটটা ধরে রাখতে পারে Today I'm just concluding the